ভল্টা লেক ও দাস শিশুদের জীবন। পিতামাতা যখন আপন সন্তান বিক্রি করেন। সূর্যোদয়ের সাথে সাথে ভল্টা লেকের জলরাশি কলকাকলিতে মুখরিত হয়ে উঠল। তবে এই কলকাকলি আনন্দের নয়, বিষাদের। শিশুদের মধ্যে একজনের নাম আদম। সে একজন দলনেতাও বটে। আদম ও তার সাথে আরও 5টি শিশু লেকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আর ঘানার মধ্যাঞ্চলে অবস্থিত ভল্টা লেকের সবুজ ঘাসগুলো তাদের দীর্ঘদিনের দুঃখ গাথার সঙ্গী। এই 6 শিশু ঘানার বিভিন্ন শহর থেকে বিভিন্ন সময় এখানে এসেছে, কিন্তু একটি বিষয় তাদের সবার মিল রয়েছে, আর তা হলো তারা সকলেই এক মুনিবের অধীনে কর্মরত। এমন আরও অনেক শিশু এই লেকের বুকে বেড়ে উঠেছে। সারাদিন মাছ ধরা তাদের কাজ। দুবেলা খাবারের বাইরে তাদের কোনো পারিশ্রমিক নেই, অর্থাৎ তারা সকলে শিশুকৃত দাস। দলনেতা আদম বলেন, প্রতিদিন সকালে আমরা ঘুম থেকে উঠে লেকের কাছে চলে যাই, তারপর নৌকার বৈঠা বাইতে থাকি। এর ফাঁকে চলে জাল থেকে ময়লা পরিষ্কার করার কার্যক্রম। নির্দিষ্ট স্থানে যাওয়ার পর মাছ ধরার জন্য জাল স্থাপন করি। তারপর সময় হলে জাল তুলি, জাল থেকে মাছ আলাদা করি, তারপর আবার পরের বারের জন্য জাল প্রস্তুত করি। বিকেল 4টে নাগাদ আমরা আবার জাল ফেলতে যাই। আমাদের কোনো বিশ্রাম নেই। বয়স সম্পর্কে জিজ্ঞাসা করলে আদম কিছুই বলতে পারেন না, তবে তার চেহারা দেখে অনুমান করা যায় তার বয়স বর্তমানে 12-র কাছাকাছি। আদম প্রায় 3 বছর যাবৎ স্যামুয়েল নামক এক মৎস্য ব্যবসায়ী নৌকায় কাজ করেছে। তারা সবাই থেকে মুনিব বলে সম্বোধন করেন। এই দাস জীবন অনেক কষ্টের। আদম বলেন, আমি আর এখানে থাকতে চাই না। আমি স্কুলে যেতে চাই। আমি এখানে বাধ্য হয়ে কাজ করি। আমার কোনো স্বাধীনতা নেই। আমি মুক্তি চাই। আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিবেদন অনুসারে এই ভল্টা লেকের আদমের মতো আরও প্রায় 20,000 শিশু মাছ আরোহণের কাজে নিয়োজিত আছে, এবং তারা সকলে কোনো না কোনো মনিবের অধীনে দাসত্বের জীবন অতিবাহিত করছে। অধিকাংশ শিশু কয়েকশো মাইল দূর থেকে পাচারের শিকার হয়ে এখানে এসেছে, যাদের জন্ম অত্যন্ত গরিব পরিবারে। স্বল্প কিছু টাকার লোভে পিতামাতা তার সন্তানকে পাচারকারীদের হাতে তুলে দেন। পাচারকারীরা গড়ে $250 এসব শিশু ক্রয় করে, যা এসব অঞ্চলে একটি গাভীর দামের সমান। এই সংবাদ পেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম আদম ও তার 5 সহযোগীর দৈনন্দিন কার্যক্রমে পর্যবেক্ষণের জন্য তাদের পিছু নেয়। এতে দেখা যায় সকাল হওয়ার আগেই তাদের কাজ শুরু হয়। কাঠের তৈরি একটি নৌকা করে তারা মাছ ধরতে যায়। একজন যুবক নাবিকের ভূমিকা পালন করে। সে নৌকার ইঞ্জিনে স্টার্ট দেয়। জলে দুলতে দুলতে ক্রমান্বয়ে নৌকাটি লেকের নির্দিষ্ট স্থানের দিকে এগিয়ে যায়। তারপর আদমদের মাছ ধরার কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যে বেশ ভালো পরিমাণ মাছ তারা ধরতে সক্ষম হয়েছে। তখন আনুমানিক সকাল 9টার মতো বাজে। মনিব স্যামুয়েল হঠাৎ বীভৎস চিৎকার দিয়ে উঠলেন। সবাই আতঙ্কিত হয়ে পড়ল। আদম মাথা অবনত করে মুনিবের সামনে দণ্ডায়মান হলো। মুহূর্তের মধ্যে মুনিব আদমের শার্টের কলার ধরে আকাশের দিকে উঁচু করে কী সব যেন বলতে লাগলো, মারাত্মক কোনো অভিযোগের কথা। তারপর কিছু অকথ্য গালাগালি। এরপর ভুলের মাসুল হিসাবে ভল্টা লেকের ঘোলা জলে আছড়ে ফেলা হলো আদমকে। এখানেই শেষ নয়। আদম যখন অসহায় ভৃত্যের মতো সাঁতরে নৌকার কাছে আসলো, স্যামুয়েল তাকে তারপর কিছু অকথ্য গালাগালি। এরপর ভুলের মাসুল হিসাবে ভল্টা লেকের ঘোলার জলে আছড়ে ফেলা হলো আদমকে। এখানেই শেষ নয়। আদম যখন অসহায় ভৃত্যের মতো সাঁতরে নৌকার কাছে আসলো, স্যামুয়েল তাকে জলের মধ্যে জালে জট ছাড়ানোর নির্দেশ দিলেন। এমন নির্দিষ্ট দেখার পর পর্যবেক্ষণে কিছু আর বাকি থাকে না। সুযোগ বুঝে জানতে চাইলে আদম বলেন, মুনিব যখন আপনাকে ডুব দিতে বলবে, তখন আপনার আর বিকল্পের উপায় থাকবে না। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তাহলে আর জীবন নিয়ে ফিরে আসা যাবে না। আদম আরও বলে, এখানে ভয় সবসময় আপনার জুজুর মতো ভয় কাজ করতে থাকবে। যখন এখানে একবার আটকা পড়বেন, তখন আর ফেরার কোনো উপায় থাকবে না। এই জন্যই আমার এত ভয়, এত শঙ্কা। আমি এই লেকে আর এক মুহূর্তের জন্য কাজ করতে চাই না। ভল্টা লেকের আদমের মতো শিশুদের এইভাবে ডুব দিয়ে জাল ছাড়ানো কিংবা ডুব দিয়ে মাছ তুলে আনা এমনিতেই ভয়ঙ্কর কাজ। কেননা লেকের তলদেশে রয়েছে মৃত গাছের এলোমেলো ধারালো মূল। এর পাশাপাশি তাদের ওপর শারীরিক মানসিক নির্যাতন তো রয়েছে। ভল্টা লেকের মুনিবগণ শ্রমিক হিসাবে শিশু দাসেদের বেছে নেওয়ার পিছনে এই ধারালো গাছের মূলও একটি কারণ। কেননা মাঝে মধ্যে এই গাছের মূলে জাল পেঁচিয়ে যায়, যা অসহায় শিশুদের ছোট্ট হাত ও আঙুলের সাহায্যে ছাড়িয়ে আনা তুলনামূলকভাবে সহজ কাজ। তাছাড়া বয়স্করা জীবনের ঝুঁকি নিয়ে এইসব কাজ করতে রাজিও হন না। তবে এটি একমাত্র কারণ নয়। শিশুদের জেলে হিসেবে নেওয়ার পিছনে আরও অনেক কারণ রয়েছে। শিশুদের দেহের আকার বড়দের চেয়ে অনেক কম, ফলে
তাদের থাকার জন্য স্বল্প জায়গার দরকার হয়। নৌকাতেও তাদের জন্য কম জায়গা লাগে। পাশাপাশি মুনিবেরা শিশু দাসেদের সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন। সর্বোপরি এদের বিনা পারিশ্রমিকে খাটিয়ে নেওয়া যায়। কিন্তু ভল্টা লেকের এই শিশু দাস প্রথার ইতিহাস খুব বেশি আগেকার নয়। ভল্টা লেক মূলত একটি কৃত্রিম লেক। 1965 সালে এই লেক খনন করা হয়। ঘানায় বিদ্যুৎ সরবরাহের জন্য এখানে একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়। সেই জন্য এই লেকটি খনন করা হয়। এতে অর্থায়ন করে বিশ্ব ব্যাংক, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এখনও পর্যন্ত এই বিদ্যুৎ কেন্দ্র থেকে সমগ্র ঘানায় বিদ্যুৎ চাহিদা পূরণ করা হয়। এছাড়া অতিরিক্ত বিদ্যুৎ পার্শ্ববর্তী দেশসমূহে রপ্তানিও করা হয়। ভল্টা লেক হলো বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম লেক। এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে স্থানীয় বনাঞ্চলে একটি বিশাল এলাকা জলের নিচে তলিয়ে যায়। এমনকি জলের নিচে তলিয়ে যাওয়ার অনেক গাছ এখনও স্বরূপে দণ্ডায়মান রয়েছে। ফলে এইসব গাছের আঘাতে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তবে অনেক সংস্থা ও প্রতিষ্ঠান ভল্টা লেকের দাসত্বের জীবন থেকে শিশুদের উদ্ধার করার জন্য কাজ করে যাচ্ছে। তবে কাজটি মোটেও সহজ নয়। পার্টনার্স ইন কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্যাকো ডিপের প্রকল্পের সমন্বয়কারী জুনিয়র জর্জ আচিব্রা বলেন, আসলে লেকটি আয়তনে অনেক বড়। এই সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই এখানে শিশুদের দাস হিসেবে ব্যবহার করে থাকেন। প্যাকো ডিপ ঘানাভিত্তিক একটি অলাভজনক সংস্থা। এই সংস্থাটি শিশুদের এমন অমানবিক দাসত্বের জীবন থেকে মুক্ত করার চেষ্টা করছে। সংস্থার সদস্যরা লেকে গিয়ে শিশুদের খুঁজে বের করার চেষ্টা করছে। তারা তাদের মুনিবদের সাথে কথা বলছেন এবং শিশুদের মুক্ত করে আনছেন। তারপর শিশুদের নিরাপত্তা প্রদান করছেন এবং স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। তারা এই পদক্ষেপের নাম দিয়েছেন ভিলেজ অফ লাইফ। তারা এই পর্যন্ত প্রায় 100টি শিশুকে এই অন্ধকারাচ্ছন্ন দাসত্বের জীবন থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। জর্জ আচিব্রা জানান, এই সব শিশুদের উদ্ধার করা সত্ত্বেও পরিবারের কাছে হস্তান্তর করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে, কেননা পিতামাতা স্বেচ্ছায় তাদেরকে বিক্রি করে দিয়েছিল। তারা আর সন্তানদের ফিরিয়ে নিতে চান না। অতি দরিদ্রতার ফলে মাতা পিতা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। অনেক ক্ষেত্রে জন্মদাতা মাতাই পাচারকারীদের হাতে তার সন্তানকে তুলে দেন। একটি সন্তানকে বিক্রি করলে তারা তাদের আরেকটি সন্তানের মুখে কিছু দিনের জন্য খাবার তুলে দিতে পারেন। জর্জ আচিব্রা বলেন, আমরা যখন এইসব শিশুদের উদ্ধার করার পর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি, তখনই বুঝতে পারি তারা তাদের শিশুদের প্রকৃতপক্ষে কোনো যত্ন নেবে না, বরং সুযোগ পেলে আবার পাচারকারীদের কাছে বিক্রি করে দেবে। তবু আনন্দের সংবাদ এই যে আদম ও তার 5 সহযোগীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে প্যাকো ডিপ নামক সংস্থাটি। তাদের মুনিব স্যামুয়েলকে বুঝিয়ে শুনিয়ে আপোষের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আপোষ করা ছাড়া কোনো উপায় নেই। এই জন্য স্যামুয়েলকে নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিতে হয়েছে, কেননা স্যামুয়েলও এইসব শিশুদের অর্থের বিনিময়ে তাদের মাতা পিতার থেকে ক্রয় করেছিলেন। অবশেষে আদম সহ 6 শিশু তাদের গ্রামে ফিরে এসেছে। মানুষ জড়ো হয়েছে তাদের দেখার জন্য, কেননা সাধারণত কোনো শিশু এমন অকস্মাৎ ফিরে আসে না। আদমরা কিভাবে ফিরে এলো সেই গুঞ্জন সবার মধ্যে। আদমদের ফিরে আসাটা এতটাই অদ্ভুত ব্যাপার তাদের কাছে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন। আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।